চোখে পৃথিবীটা একটু বেশি সুন্দর, একটু বেশি রঙিন। তাদের রঙে থাকে নিষ্পাপতা, স্বপ্নের আলো এবং তাদের কল্পনার জগতে তারা সর্বদাই যেন বিচরণ করতে থাকে। তারা পৃথিবীটাকে দেখে একটু ভিন্ন দৃষ্টিতে। তাদের কাছে আকাশটা যেন একটু বেশি নীল, ফুলগুলো যেন একটু বেশি রঙিন। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি আমাদের দুই ক্ষুদে শিল্পীকে, যারা আমাদের বলা যেতে পারে আমাদের গর্ব। তারা ইতিমধ্যেই নেপকো স্টেট লেভেল কম্পিটিশনে যার যার গ্রুপে দুজনেই প্রথম স্থান অধিকার করেছে। আর সাথে রয়েছেন যার হাত ধরে তাদের এই সফলতা, তাদের গুরু বা শিক্ষক। তো চলুন তাদের সাথে প্রথম পরিচয় করে নেই। আমার ডান পাশে রয়েছে গ্রুপ এর বিজয়িনী। তুমি তো না, বি। গ্রুপ বি এর বিজয়িনী। আচ্ছা, গ্রুপ বি এর প্রথম স্থান অধিকার করেছে। তোমার নামটা বলো। আরোহী দাস। আরোহী দাস। আর একদম আমার বাঁ দিকে একদম কর্নারে রয়েছে ঋদ্ধিতা ঘোষ, গ্রুপ এ তে প্রথম। তো হ্যাঁ, একদম। আর ইনি অবশ্যই আমাদের রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ, যাকে পরিচয় করানোর বিশেষ প্রয়োজন পড়ে না, তাও নিয়মের খাতিরে আমরা পরিচয় করাচ্ছি। জয়দীপ ভট্টাচার্য, ইন্সট্রাক্টর, গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট, আগরতলা। তোমাদের সকলকেই এই সফলতা কিন্তু তোমাদের তিনজনেরই। তো তোমাদের সকলকেই প্রথম শুভেচ্ছা জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তাহলে চলুন তাদের এই রঙিন যাত্রার গল্পের কথা আমরা আজকে শুরু করছি। কার থেকে শুরু করব? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? ছোট থেকে বড়ই তো ভালো লাগে। ছোট থেকে বড় ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সব থেকে ছোট কে? ঋদ্ধিতা। হ্যাঁ। আচ্ছা, প্রথম বলবো ঋদ্ধিতা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6, ক্লাস 6। কোন স্কুল? হলি ক্রস স্কুল, আগরতলা। আচ্ছা, হোলি ক্রসে পড়ো। তো যেহেতু হোলি ক্রসে পড়ো তুমি, পড়াশোনার তো একটা প্রেশার রয়েছেই। হ্যাঁ, সেই প্রেশার সামলে ড্রয়িং করাটা, সেটা মানে কতটা কঠিন? মানে পড়ার প্রেশার থাকলে আমার ড্রয়িং করতে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে আমার একটু ফ্রি ফিল করি, তার জন্য আমার ড্রয়িং করতে অনেক ভালো লাগে। বাহ, খুব সুন্দর বললে। মানে পড়ার চাপটা যেন মনে হয় একটু কমলো বা হ্যাঁ, একটু রিফ্রেশড হলে, এরকম মনে হয়, তাই তো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। আর তুমি বলো কোন স্কুল? অক্সিরিয়াম গার্লস স্কুল, আগরতলা। আচ্ছা, তো মানে তোমারও কি মানে ড্রয়িং করতে ভালো লাগে? অ্যাকচুয়ালি ড্রয়িংকে তো আমি কোনো প্রেশার হিসাবে নেই না, তো তাই পড়াটাকে একটু চাপটাকে কমানোর জন্য ড্রয়িংটা করতে একটু ফ্রি ফিল করে হুম, করতে পারি। ঠিক। আমাদের দুজনেরই কিন্তু বক্তব্য যে পড়ার চাপ থেকে ফ্রি ফিল করার মাধ্যম হিসেবে ওরা ড্রয়িংটাকে নিচ্ছে, যেটা আমাদের ভুল ধারণা যে আমরা পড়াশুনো ক্ষতি হয় আমরা যদি এক্সট্রা কোনো কারিকুলামে নিজেকে ইনভলভ করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে তোমরা বলছো যে না, হ্যাঁ, অনেকটা বরং রিল্যাক্স ফিল করো হ্যাঁ, তোমরা, তাই তো? ভেরি গুড। তো তোমাদের থেকে আমার মনে হয় আরো যারা তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, তারাও এই ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, এবার আসছি তোমার কাছে। মানে তোমার দুই ছাত্রী স্টেট লেভেলে এরকম একটা সাকসেস, তো মানে প্রথম যখন তুমি দেখলে যে দুটো গ্রুপেই তোমার স্টুডেন্টরা প্রথম হয়েছে, তখন তোমার মানে কি মনে হয়েছে? প্রথমত আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি বিটিভি কে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর একটা উদ্যোগ এবং আমাদের রাজ্য থেকে যারা মানে ন্যাশনালি যারা কম্পিটিশন করতে যাবে তাদের উপর একটা বিশাল দায়িত্বভার রয়েছে, তারা যাতে ত্রিপুরাকে বিজয়ী করে আসতে পারে, এবং সাথে আমারও একটা বিশাল চাপ রয়েছে। আমার নেপকো যে কম্পিটিশনটা স্পেশালি যেটার জন্য আজকে ওরা এসছে এবং আজকে যে মানে আলোচনা চক্রটা, তো নেপকো শুরু হয়েছে আই থিঙ্ক 2005-এ খুব সম্ভবত। আহ, আমার জার্নিটা নেপকোতে 2005 থেকেই ছিল, কারণ আমার স্টুডেন্টরা ছিল, কিন্তু সেই সময় শুধুমাত্র একজন স্টুডেন্টই 2005 এবং 2006-এ একজন স্টুডেন্টই যে স্টেটে ফার্স্ট হতো সেই একমাত্র ন্যাশনাল রিপ্রেজেন্ট করতে যেত। 2007-এ
এটা নিয়মটা একটু পরিবর্তন হয়। সারা ভারতবর্ষের বাচ্চাদের এত আগ্রহ দেখে কেন্দ্রীয় সরকার তখন এটাকে আরো রেকটিফাই করেন, এবং সেই সময় তিনজন যে উইনার, ফার্স্ট সেকেন্ড থার্ড, তারা ন্যাশনালে যায়। ত্রিপুরা থেকে প্রথম, এখন এই সময় দাঁড়িয়ে সে এখন ডাক্তার হয়ে গেছে, ডেন্টিস্ট, ডক্টর সুপায়ন পাল বলবো ওকে এখন আমি। ও প্রথম ত্রিপুরাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছে, থার্ড পজিশন। এরপর থেকে জার্নি আমার চলছে। এখন অবধি আমার আমার ছাত্রছাত্রীর মধ্যে 23 জন ন্যাশনাল অ্যাওয়ার্ডই রয়েছে, ন্যাশনাল লেভেল, এবং প্রায় 4 থেকে 5 জন আছে যারা ফার্স্ট পজিশন অ্যাচিভ করেছিল গ্রুপ এ এবং গ্রুপ বি তে। তো একটা প্রেশার অ্যাজ এ টিচার হিসেবে থাকে, কারণ প্রচুর বাচ্চারা এখন আগরতলা শহরে যে বাচ্চারা আছে তারা খুবই ভালো আঁকে, এবং আগরতলা না শুধু, আমাদের পুরো ত্রিপুরা রাজ্যে বাচ্চাদের মধ্যে একটা ভালো ছবি আঁকা নিয়ে একটা খুব ভালো একটা দিক আমরা দেখতে পাই। তো সবাই চেষ্টা করে যার যার মতো করে। আমি বলবো যে ওরা আজকে আমার স্টুডেন্ট, ওরা ফার্স্ট হয়েছে বলেই যে ওরা সব থেকে ভালো আঁকে তা না। যারা সেকেন্ড থার্ড হয়েছে এবং যারা কনসোলেশন পেয়েছে এবং যারা কিছু পায়নি, তাদের মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্টরা ছিল। হয়তোবা সেই সময় বিচারকদের বিচারে ওরা প্রাধান্য পেয়েছে বলে আজকে ওরা স্টেটকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে। তো অবশ্যই একটা, আমি সবসময় অ্যাজ এ নিজেও একজন চিত্রশিল্পী হিসাবে আমি সবসময় প্রাউড ফিল করি যে আমি ত্রিপুরার ছেলে এবং ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করি। এবং আমাদের ত্রিপুরার নাম আমি জানি, আমি তো বহুবার গেছি ন্যাপকোতে, দিল্লিতে। সেখানে কিন্তু ত্রিপুরাকে খুব ভালোভাবে মানুষে চিনে গেছে, এবং সবাই খুব এপ্রিসিয়েট করে যে ত্রিপুরা বাচ্চারা এত সুন্দর ছবি আঁকে, এত ইনোসেন্ট ওদের কাজগুলো, এত চাইল্ডিশ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাচিভমেন্ট আমার স্টুডেন্টরা যদি আমার স্টেটের জন্য নিয়ে আসে, এর থেকে বড় আমার খুশি কিছু হবে না আর কি। একদম। আচ্ছা, আবার আসছি তোমাদের কাছে। প্রথম রিদ্ধিতাকেই জিজ্ঞেস করছি যে ড্রয়িং করতে তোমার ভালো লাগে, ড্রয়িং তুমি করো, হ্যাঁ। পাশাপাশি কি আর কিছু করো? হ্যাঁ, আমি আবৃত্তি করি, ডান্স করি, আচ্ছা, পাশাপাশি আর ডান্সও করো, আবৃত্তিও করো। হ্যাঁ, এই যে সব কিছু একসাথে ম্যানেজ করতে কি প্রবলেম হয়? না প্রবলেম হয় না। আমি টাইম টেবিল করছি, আমি এদের টাইম করে পড়বো, তারপর বাকি জিনিসগুলি করবো আর কি। আচ্ছা, একদম পুরো প্ল্যান্ড ওয়েতে চলছো তো, যার জন্য কোনোটার জন্যই কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ। ঠিক। আচ্ছা, আর তুমি আর কিছু করো কি? আমি ডান্স করি আপাতত। আগে আমি আবৃত্তিটা করতাম, এখন আবৃত্তি করার সেই সময়টা আর পাচ্ছি না। পারছো না। সেইভাবে এক্সপ্রেস করা ওটা আর আসছে না আমার থেকে, তো তাই আবৃত্তিটাকে এখনের জন্য বন্ধ করে দিয়েছি। আর বাকি ডান্সটা একদম আমার হার্টের থেকে আসে, তাই আমি ডান্সটাকে ছাড়তেই পারবো না। কোনটা বেশি পছন্দের, আবৃত্তি, সরি, ডান্সটা নাকি ড্রয়িংটা? এমনিতে তো আমার দুটোটাই সমান সমান লাগে, কিন্তু আমার ড্রয়িংটা একটু বেশি পছন্দ। আচ্ছা, আসছি তোমার কাছে। হ্যাঁ, তুমি যদি আমাকে, আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলো যে এই যে নেপকোর কম্পিটিশনটা সম্পর্কে, যে এই কম্পিটিশনটা কিভাবে এতে আসতে হয়, পুরো ব্যাপারটা যদি একটু বলো আর কি। অ্যাকচুয়ালি নেপকো কম্পিটিশনটা, নেপকো আমাদের স্টেটে নেপকো এটা আয়োজন করে। অ্যাকচুয়ালি এটা মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে এটা করা হয়, এবং মিনিস্ট্রি অফ পাওয়ার প্রত্যেকটা স্টেটে যারা পাওয়ার লিমিটেড যারা রয়েছে, যারা ওইটাকে দেখছে, সেরকম আমাদের স্টেটে যেমন নেপকো রয়েছে, নেপকোর উপরে দায়িত্বভার রয়েছে এই কম্পিটিশনটাকে স্টেট লেভেলে করার জন্য। তো এই কম্পিটিশনটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাকচুয়ালি, যে কিভাবে আমরা রিনিউয়েবল এনার্জিকে ইউজ করতে পারি এবং সৌরশক্তিকে ইউজ করতে পারি, এবং আমরা কিভাবে আমাদের কারেন্টকে বাঁচাতে পারি, এবং মিসইউজ যাতে আমরা না করি। কারণ ইলেকট্রিসিটি খুব একটা এসেনশিয়াল জিনিস আমাদের। আমরা আগে যখন আমরা ত্রিপুরায় থাকতাম, আমরা কিন্তু প্রচুর ইলেকট্রিসিটি প্রবলেম ফেস করতে হতো আমাদের। বর্তমানে কিন্তু বেশ দীর্ঘ বছর ধরে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা ফেস করছি না। এটার জন্য অবশ্যই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ গভর্নমেন্টেই এই জিনিসটা করছে। এবং রিসেন্টলি প্রাইম মিনিস্টার মোদিজির এরকম সূর্য ঘর পরিকল্পনা, বিভিন্ন রকম পরিকল্পনাগুলো চলছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটা তৈরি করা আমাদের মধ্যে। তো নেপকোর কম্পিটিশনটা ফার্স্টে স্কুল লেভেলে হয়, প্রত্যেক স্কুল লেভেলে থেকে ক্লাস 5, 6, 7 গ্রুপ এ এবং 8, 9, 10 গ্রুপ বি।
ওদের ওইখান থেকে স্কুল রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্কুলের টিচাররা ওইখানে স্কুলে কম্পিটিশন করিয়ে দুজন রিপ্রেজেন্টেটিভের ছবি ওরা স্টেট লেভেলে প্রাইমারি সিলেকশনের জন্য পাঠায়। এরকম প্রত্যেকটা স্কুল থেকে ছবি আসার পর আমাদের যারা বিচারকরা ওইখানে নিযুক্ত হন, ওরা বিচার করে প্রত্যেক গ্রুপের থেকে 50 জন করে শিশু শিল্পীকে ওরা সিলেক্ট করে ফাইনাল কম্পিটিশনের জন্য, এবং সেখানে অন স্পট ওরা কম্পিটিশন করে, এবং সেখানে জুরি হওয়ার পর প্রথম দ্বিতীয় তৃতীয় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ন্যাশনালে যাবে, এবং 10 জনকে দেওয়া হয় কনসোলেশন প্রাইজ। এবং প্রত্যেককে যারা পার্টিসিপেট করছে মানে 50 জনের যে সিলেকশন হচ্ছে ওদেরও একটা টোকেন অফ মানি দেওয়া হয়, এবং যাতায়াত খরচ, এবং খুব ভালোভাবে মানে নেপকো এটা অর্গানাইজ করে এবং খুব প্যাম্পারিং করে, ইনক্লুডিং গার্জিয়ান অলসো। ওরা যাতায়াতের ভাড়া দেওয়া সবকিছু ওরা প্রোভাইড করে। তো আমার মনে হয় ওই জায়গায় যাওয়াটাও কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রচুর ছেলেমেয়েরা রয়েছে যারা ছবি আঁকছে, সেখান থেকে 2 জন করে একটা স্কুল থেকে বেরিয়ে আসা এবং এখানে 50 জনের মধ্যে সিলেক্ট হওয়াটাই আমার কাছে অনেক বড় মনে হয়। এরপরে সব যার যার মতো করে যে যে তার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে, আমার মতো যারা অন্যরা টিচাররা রয়েছে ওরা ওদের স্টুডেন্টের যাতে ভালো রেজাল্ট করে ওইটার জন্য মানে চেষ্টা করে। তো এটাই হচ্ছে মানে নেপকোর মেইনলি এখন অবধি যে প্রসেসটা চলছে। তবে আমার কাছে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় যে আম, আপনাকে যদি কোনো কিছু দেওয়া হয় দায়িত্ব, আপনি কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবেন নেপকোর বিষয়ে, আমি চাইবো যে নেপকোতে একটা বিষয় ভিত্তিক একটা ছবি আঁকার দেওয়া হয়, একটা থিম দিয়ে দেওয়া হয়, ওটার উপর বেস করে মানে বাচ্চারা ছবি আঁকে, এবং অবশ্যই প্রত্যেকেই যারা যায় সেখানে সেখানে ওয়েল প্রিপেয়ার্ড হয়েই যায়, গুরুর থেকে ওরা শিক্ষিত হয়েই যায়। তো সেই জায়গাতে অনেকে ভালো ছবি আঁকলেও অনেক সময় সিলেক্ট হয় না, কারণ চাইল্ড আর্টের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা তো একদম টোটালি আলাদা, অন্যরকম। তো এক একজনের দৃষ্টিভঙ্গি ওয়াইজ এক এক ধরনের আর কি। তো আমার মনে হয় একটা জিনিস যে ওইরকম যদি কোনো 50 জন নির্বাচনের পরে যারা যে স্টুডেন্টরা মানে স্টেট লেভেলে যারা কম্পিটিশন করবে ওদের যদি একটা ভিডিও 5 মিনিটও একটা এনার্জি কনজারভেশন নিয়ে একটা ভিডিও দেখানো, ইনক্লুডিং জাজরাও থাকলো সেখানে, সেই ভিডিওটা দেখে ওদের কি ইম্প্যাক্ট হলো সেটার উপরে বেস করে যদি ওরা অন স্পট আঁকে, তাহলে কেউ শিখে যেতে গিয়ে বা মুখস্থ করে আঁকার যে ব্যাপারটা সেটা থাকবে না। কোনো জুরিদেরও বিচার মানে করতেও সুবিধা হবে, এবং তারাও বলবে না যে ওরা শিখিয়ে এসেছে, ও ট্রেন্ড হয়ে এসেছে। তো অন স্পট কার কতটুকু ক্যাপাসিটি করার সেটা বোঝা যাবে। এটা আমার ব্যক্তিগত একটা ধারণা আর কি, যদি এরকম করা যায়। কারণ যেহেতু প্রোগ্রামটা অ্যাওয়ারনেস ভিত্তিক, তো আমরা যত ভিজুয়ালি জিনিসটা দেখছি আজকে, যখন আমরা ইন্টারভিউটা ভিজুয়ালি যাবে, মানুষ অনেক বেশি কানেক্ট করতে পারবে। পেপারে যেটা বের হয় মানুষে পড়ে কিন্তু সংখ্যায় কম, কিন্তু আমরা যখন এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এটা পোস্ট করব, প্রচুর মানুষ এটা দেখবে, তা কেউ না কেউ তো হেল্প পাবে। তো সেই জিনিসটা ভিজুয়াল ব্যাপারটাকে যদি আনা যায়, এটা আমার মনে হয় খুব ভালো হবে। ঠিক। আর আমার মনে হয় কি মানে এটা হলে কি মানে বাচ্চার যে সৃজনশীলতার ব্যাপারটা বা কার নিজের ভেতর থেকে যে হ্যাঁ, আসা বিষয়টা, সেটাই। হ্যাঁ, এটার প্রকাশটাও মনে হয় বেশি হবে এরকম একদমই, হলে। কিন্তু এই জিনিসটা পুরোটাই কিন্তু সায়েন্স ভিত্তিক, হুম, ব্যাপারটা পুরোটাই সায়েন্স ভিত্তিক। আর আমি আমার কাছে এটা অনেকটা প্রায়োরিটাইজ এই কারণে, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট। আমি বিএসসি 2001-এ কমপ্লিট করেছি এমবিবি কলেজ থেকে, এবং আমি আমার ইয়ারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট। তো আমি জানি যে এই বিষয়গুলো যখন আমি ছবি আঁকাই, আমি কিন্তু রীতিমতো পড়াশোনা করি ওদের সাথে করি। আর্টটা একটা জায়গা, কিন্তু এটার মধ্যে কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এখন দৈনন্দিন জীবনে কি ধরনের চেঞ্জেস হচ্ছে, বিভিন্ন জায়গায় কি ধরনের মানে বিকল্প শক্তির ইউজ হচ্ছে, বিভিন্ন ভাবে হচ্ছে। আমরা একটা খুব সুন্দর একটা মুভি সবাই দেখেছে, 3 ইডিয়টস। 3 ইডিয়টস এর মধ্যে লাস্টের যে কনক্লুশনের পার্টটা, সেখানে যখন দেখানো হচ্ছে ওই আমির খানের যে যেখানে ইনস্টিটিউটটা, সে লাদাখে এটা শুটিংটা হয়েছিল, সেখানে যে বাচ্চারা কি করে বিকল্প শক্তিকে কাজে লাগিয়ে ওরা কাজ করছে, এই জিনিসটা কিন্তু কেউ দেখেনি সেরকম ভাবে। আমি কিন্তু দেখেছি, এবং আমার মুভিটার মধ্যে ওই জায়গাটা খুব অ্যাট্রাক্ট করেছে, এবং আমি চেষ্টা করেছি আমার স্টুডেন্টদেরও ওই জিনিসগুলো করানোর জন্য এবং দেখানোর জন্য। তো অডিও ভিজুয়াল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, আর সাথে সাথে পড়াশোনা তো মাস্ট বি দরকার। ঠিক ঠিক। আচ্ছা, আসছি আরোহীর কাছে। আরোহী, স্যারের কাছ থেকে যেটা আমরা জানলাম যে তোমরা অনেকগুলো স্টেপ ক্রস করে আজকে এই জায়গাতে, তো এই যে এর জন্য একটা মানে স্টেট লেভেলে কম্পিট করতে যাচ্ছ, তার জন্য কি আলাদা রকমের প্রিপারেশন, আলাদা রকমের এফোর্ট কি ছিল? আলাদা রকমের এফোর্ট বলতে মানে
একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হয়েছে, কারণ কি আমি এই গ্রুপে সেইভাবে আমি চান্স পেতে পারিনি, সেই প্রিপেয়ার ছিলাম না, তাই মানে স্টেট লেভেলের জন্য সেভাবে আমি চান্সটাও পাইনি। তো বি গ্রুপে উঠে যখন আমি ফার্স্ট টাইম এই চান্সটা পেয়েছি, তখন মানে আমার মানে আলাদাই একটা খুশি ছিল, একটা আলাদাই মানে ভাব ছিল কি এখন তো স্টেট লেভেলে পারফর্ম করতে যাব, এখন মানে একটু তো বেশি এফোর্ট দিতে হবে। সেই সময় আগে আগে মানে সেই ভাবটা আসেনি কি স্টেট লেভেলে করতে যাব, এখন একটু বেশি এফোর্ট দিতে হবে। সবচেয়ে বেশি হেল্প করেছে আমার মা। আমার মা আমাকে বলেছে স্টেট লেভেলে যেহেতু পারফর্ম করতে যাবে, এভাবে ছোট ছোট মোটো করে এভাবে আঁকা তো মানে চলবে না, একটু তো বেশি এফোর্ট দিতে হবে। সেইভাবেই এফোর্ট দিয়ে দিয়ে এখন এই পজিশনে আসতে পারলাম। একদম মানে পরিশ্রম করলে ফল পাওয়া যায়, এটা কিন্তু হ্যাঁ। সারাটা জীবনের জন্য শিখে গেলে তুমি, হ্যাঁ। তাই তো? রিদ্ধিতা, বলো তুমি কিভাবে প্রিপেয়ার করেছো নিজেকে? আমি তো যেহেতু আমার মানে স্টেট লেভেলে আমার স্কুলকে রিপ্রেজেন্ট করছি, তো আমি অফকোর্স একটু বেশি হার্ড ওয়ার্ক করেছি এবং আমি অনেক ট্রাই করেছি যাতে আমার বেস্ট দিতে পারি। পাশে আমার স্যার আমাকে অনেক হেল্প করেছে, অনেক হার্ড ওয়ার্ক করেছে স্যার, অনেক আমাকে হেল্প করেছে এবং আমি অনেক ট্রাই করেছি যাতে আমি আমার স্কুলকে বেস্টভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যখন প্রথম, আমি যতদূর জানি মোটামুটি প্রতিটা গ্রুপেরই প্রথম তো 10 জন কনসোলেশনের নাম ডিক্লেয়ার হয়, হ্যাঁ। তারপর থার্ড, তারপর সেকেন্ড, হ্যাঁ। লাস্ট নামটা বাকি। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। মানে কি হবে এখন? হ্যাঁ। আমি থাকতেও পারি, মানে এই লাস্ট চান্স। হ্যাঁ। তো এই সময়টাতে কি মনে হচ্ছিল? তখন আমি এটাই ভাবছিলাম যে হার্ড ওয়ার্ক করেছি, এবার আমি জানি না আমি কি মানে কি হবে, বাট আমি টেন্স ছিলাম যে কি হবে। বাস আমি এটাই মানে মনে রেখেছি যে আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, এবার বাকিটা আমি জানি না। যখন নিজের নামটা শুনতে পেলে হ্যাঁ, কি করলে বা কি মনে হয়েছে তখন? আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং খুশি ছিলাম এবং আমি বিলিভ করতে পারছিলাম না। লাফিয়ে উঠেছো? হ্যাঁ, বিকজ মানে এটা আমার ফার্স্ট টাইম, তো আমি ফার্স্ট হয়েছি, তো আমি অনেকই খুশি ছিলাম। আচ্ছা, এটাই আর আর কি। তোমার কি ছিল বল? আমি তো মানে যখন কনসলেশন শেষ হয়েছে তখন তো আমি আশা ছেড়েই দিলাম, আর তো আচ্ছা। পাবো না। এরপরে থার্ড গেল, সেকেন্ড গেল, ফার্স্টের সময় আমি কান্না করে দিয়েছি, আচ্ছা। আমি পাবো না একদম ঠিকই। আর ওরাও তো সেন্সেশন, এমনি ফার্স্ট হয়েছে, লাস্ট আজকে সন্ধ্যার লাস্ট প্রাইজ, এভাবে এত সেন্সেশন ক্রিয়েট করছিল, আমি বলছি বলে কি ইস আর না। এরপরে এরপরে যখন মিস আরোহী দাস বলল, তখন আমার মানে কি বলবো, খুশিটা অন্য লেভেলেই ছিল। আমি নিজেও চিৎকার দিয়েছি, আমার প্যারেন্টসও চিৎকার দিয়েছে, কারণ কি আমি ন্যাপকোতে এটা বি গ্রুপে প্রথম চান্স, আমার এই গ্রুপে আমার চান্স ছিল না, তো তাই বি গ্রুপে আমি প্রথম চান্সে যখন আমি ফার্স্ট হওয়ার মানে খুশিটা হলো, তখন আমি স্টেজে যেতেই পারবো না, আমি এমন অবস্থা হয়ে গেছে। আমি শুনেই আমি ওখানে শেষ, আর না। এরপরে আমার মা বলছে যেতে হবে, যেটা তো বলতে হবে নাকি। এরপরে গিয়ে এরপরে প্রাইজটা রিসিভ করার পরে এরপরে বাস আমার মাথায় এটাই ছিল কি এই যে আমি পেয়েছি, তার মধ্যে পুরাটা এফোর্ট আমার ছিল না, আমি জানবো। কারণ কি হতে গেলে আমার এফোর্ট বোধ 40% থাকবে, বাকি 60% আমার মার আর এবং আমার স্যারের। এটাই অ্যাকচুয়ালি একটা বাচ্চার মানে সাকসেসটা শুধু একজন দ্বারা হয় না, অবশ্যই টিচার এবং পরিবারের ভূমিকাটা অবশ্যই থাকে। আর তোমরা এত কম বয়সে না, মানে এত ম্যাচিওরলি কথাগুলো বলছো, মানে ভালো লাগছে। ঠিক আছে, তোমার কাছে জানবো যে অনেক বাচ্চা এখানে পার্টিসিপেট করছে, অবশ্যই এটা একটা মানে সবারই একটা আশা থাকে, যে আমি ফার্স্ট হব বা আমি প্রাইজ পাবো। নেপকোতে কনসোলেশন পাওয়াটাও যথেষ্ট টাফ বিষয়। তো সেখানে দাঁড়িয়ে যদি মানে যারা মানে প্রাইজের তালিকায় যাদের নাম নথিভুক্ত হলো না, তোমার তো অনেক স্টুডেন্ট এমনও আছে, তো মানে তাদের কি মানসিক ভাবে তারা কি কোনোভাবে ভেঙে পড়ে বা কিছু? হ্যাঁ, এটা তো অবশ্যই। মানে আমার বি গ্রুপে আমার যারা স্টেটে সিলেক্টেড স্টুডেন্ট ছিল, একমাত্র আরোহী ফার্স্ট পজিশন পেয়েছে। বি গ্রুপে আরো অনেক ভালো ভালো স্টুডেন্টরা ছিল, যারা সত্যি খুব দুর্দান্ত ছবি আঁকে, কিন্তু কেউই কনসোলেশনও পায়নি।
তো স্বাভাবিক কথা, এটা নিয়ে প্রত্যেকটা প্যারেন্টস, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা বাচ্চা আর বাচ্চাদের মধ্যে মানে প্যারেন্টস এর থ্রুতেই এই ক্রেজিনেসটা আসে যে আমাকে সবাই ওইখানে স্পটে দাঁড়িয়ে সবাই মানে একটাই আমি বোধহয় ফার্স্ট হব, আমার আঁকাটাই বেস্ট ছিল, এটাই সবসময় সবাই ভাবে একটা জিনিস। তো ওই জায়গা থেকে খুব অনেকেই খুব ডিসহার্টেড হয়ে যায়, আবার অনেকে খুব উইলিংলি নিয়েছে। এমন না যে স্যার আমার মেয়ে পায়নি, বাট আমার মেয়ে তো 2 ঘন্টার মধ্যে একটা আঁকা যে শেষ করতে হয় এই প্র্যাকটিসটা তো করতে পেরেছে, হাতটা তো ক্লিয়ার হয়েছে, নেক্সট বা আবার হবে। আবার অনেকে আছে যারা খুব মন খারাপ করে আমার সাথে যোগাযোগও করেনি, বা বুঝতে পেরেছি ওদের প্যারেন্টসরও খুব মন খারাপ, মানে একটা এক্সপেকটেশন নিয়েই তো সবাই যায়, যখন সেটা ফুলফিল না হয় তো খুব কষ্ট লাগে। কিন্তু আমরা কিন্তু আর্টের ভাষা যেহেতু একটা পুরস্কার দিতে হবে এবং রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হবে, সেই কারণে হয়তো বা সিলেকশন, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি আঁকছি আমার আঁকাটা খারাপ। প্রত্যেকের আঁকাই মানে হুম, যার যার জায়গায় একদম ঠিক। হুম, হ্যাঁ, হুম, সবাই চেষ্টা করেছে সবার মতো করে। হুম, এখন যে জিনিসটা হয় কার ছবির মধ্যে এক্সট্রা ফ্যাক্টরস গুলো, এক্স ফ্যাক্টর যেটাকে আমরা হুম, বলি, হুম, এক্স ফ্যাক্টরটা কিন্তু অনেক সময় কাজে লাগে, অনেক সময় লাগে, অনেক সময় কিছুই লাগে না। হুম, অনেক সময় দেখা যাচ্ছে একদম একদম সিম্পল ছবি, কিছুই আঁকেনি, এটা হালকা পাতলা একটা ছবি, এটার মধ্যে একটা সোলার প্লেট নিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এরকম ছবিও অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হুম, উইন হুম, করে। হুম, হুম, কিন্তু সেই জায়গাতেও ঠিক আছে, এটাও হতে পারে, এটা না। কিন্তু আসলে আমার যখনই আমি অ্যাজ এ বিচারক হিসেবে থাকতে পারি বা যাই থাকি, আমার তো ন্যাশনাল ওয়াইজ আমার ভাবতে হবে ভাবনাটা। ঠিক। কারণ ওইখানে যারা আসে তারা কিন্তু এক একজন তুক্কার ছবি আঁকে, এক একটা বাচ্চা বাইরের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এর সাথে তাদের সাথে লড়াই করে আমাদের এখানে অ্যাওয়ার্ড আনা, এটাও কিন্তু আমাদের বিশাল একটা অ্যাচিভমেন্ট কিন্তু। তো ওইটাই বলবো। আর আমি বলবো এটাই যে যারা পায়নি তারা নেক্সট বারের জন্য চেষ্টা করে। আসলে ঘটনা কি হয়, স্কুল থেকে বেরোনোটা একটু মুশকিল হয়ে যায়। স্কুলে তো দুজনকেই একমাত্র বের হুম, করতে হয়। আমি জানি স্কুলে যে যারা ড্রয়িং টিচাররা থাকেন ওদেরও একটা প্রেশার হয়, গার্জিয়ানরা ওদেরও পুরো প্রেশার ক্রিয়েট করে যে আমার বাচ্চাকে দিন, আমার বাচ্চাকে দিন। তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বাচ্চাকে একবার যদি আমরা স্কুল থেকে স্কোপ দিই, যারই স্টুডেন্ট হোক, হুম, যারই, আমার হলে আমার, যারই, সেকেন্ড টাইম ওকে আর যাতে না সুযোগ না সুযোগ দেয়। দেওয়া হয় যদি ও ন্যাশনালি গিয়ে অ্যাচিভ করে যায়। হুম, হুম, তবে তা অন্য বাচ্চারাও তো আছে, ওদেরও সুযোগ সুযোগ দেওয়া উচিত। হুম, হুম, কারণ প্রত্যেক বলা যায় না তো, আমার স্কুল রিপ্রেজেন্টেটিভ আজকে একটা স্কুলকে রিপ্রেজেন্ট করে যখন অন স্টেজ বলা হয় ত্রিপুরা সে মিলা না, স্কুলের নাম বলে, হুম, কোন সে স্কুল সে মিলা, হুম, হুম, এরকম ভাবে বলে, কিন্তু বলে না কিন্তু যে জয়দীপ ভট্টাচার্য স্টুডেন্ট হুম, পেয়েছে। হুম, হুম, সেটা আমাদের স্টেটে আমার চিনে দেখে সেই জন্য মানুষে বলে হুম, জয় স্টুডেন্ট হুম, পেয়েছে, কিন্তু আহ বলে কিন্তু স্কুলের নাম আর স্টেটের নামই। তো ওইটাই গর্ববোধ করার আর কি, যে হুম, নেক্সট টাইম দেখা যাক। হুম, আর প্রাইসটাই তো আলটিমেট না। ঠিক, একদম। কথার প্রসঙ্গ ধরে তোমাকেই আবার জিজ্ঞেস করছি যে আহ, যখন মানে বর্তমান সময়ে সত্যি কথা কি মানে এই যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব, হুম। হ্যাঁ, আহ, সাথে দেখা যায় যে বাচ্চাদের থেকে মানে গার্জিয়ানদের মধ্যে প্রতিযোগিতাটা বেশি, সেই তো। তো তুমি যখন বাচ্চাদেরকে প্রিপেয়ার করাও, তখন কি মানে ওই গার্জিয়ানদের উপর থেকে কোনো চাপ থাকে? যদি থাকে তাহলে সেটা তুমি কিভাবে ব্যালেন্স করো? ভীষণ চাপ থাকে, নট অনলি গার্জিয়ান, বাইরে থেকেও বিভিন্ন তুমি, আমার মনে হয় একটা পজিটিভ কাজ করতে গেলে তোমার পিছনে অনেক অশুভ শক্তিও কাজ করে, কিন্তু আমাদের ওই অশুভ শক্তিটাকে মানে ঠেলে দিয়ে এগোতে হবে, এটাই আমাদের মানে লক্ষ্য থাকা উচিত। আমার ভীষণ প্রেশার হয়, মানে এক এক সময় মনে হয় না আমি কম্পিটিশন নিয়ে আর কাজ করব না, কিন্তু আবার পরক্ষণে ভাবি বাচ্চাদের কথা, এত বছর ধরে ইয়ে করছে আমার থেকে, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি এজ এ গুরু হিসাবে। আমার কাছে কেউই মানে একটু বেশি কেউ কম এরকম ভাবে আমি কাউকে ভাবি না। আমি এখন ডিপেন্ড করে বাচ্চার উপর, বাচ্চা কতটুকু নিতে পারবে। প্যারেন্টসরা ভাবে, যেমন সাপোজ ঋদ্ধিতা আজকে ফার্স্ট হয়েছে, এরকম অনেকেই হয়তো বা বলবে যে ঋদ্ধিতার আঁকাটা হয়তো বা আমি খুব ভালো করে দিয়েছি যাতে ঋদ্ধিতা ফার্স্ট হয়। হুম, হুম, কিন্তু ঋদ্ধিতা যে পরিমাণ প্র্যাকটিস করেছে এটাও বুঝতে হবে যে আমার বাচ্চা কি প্র্যাকটিসটা করেছে। প্রশ্ন নিজের থেকে নিজেকে আগে করতে হবে। তা ঋদ্ধিতা 40-50টা ছবি প্র্যাকটিস করেছে, প্রত্যেক দিন কন্টিনিউ করতে 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 ওর এত টেকনিক, এত জিনিস ওর ছবির মধ্যে ছিল, সেই জিনিসগুলো সে আয়ত্ত করেছে। কিন্তু যখন একজন ক্লেম করবে যে ওর ছবিটা ভালো ছিল, তখন আগে ভাবুন যে আপনার বাচ্চার কি সেই ক্যাপাসিটিটা আছে, বা যেটা দেওয়া হচ্ছে সেটা কতটুকু জাস্টিফাই করতে পেরেছে।
এটা কারোর সাথে কম্পেয়ার করে না, বরঞ্চ এটা হয় যে ঋদ্ধিতা ভালো হয়ে গেছে, ঋদ্ধিতার ছবিটা দেখে শিখ ও কিভাবে করেছে, ওর প্র্যাকটিসটাকে তুই আয়ত্ত কর, নেক্সট বার তুই যাবি। এই পজিটিভ থিঙ্কিং, এই পজিটিভ কথাটা বলা উচিত। কান্নাকাটি করে মাও কাঁদছে বাবাও কাঁদছে এরকমও দেখেছি আমি। ওরকম অনেক স্টুডেন্টকে গার্জিয়ান ফিট হয়ে গেছেন কম্পিটিশনে গিয়ে, যে বাচ্চা পায়নি ফিট, মা ফিট হয়ে গেছে বা সবাই মিলে জল টল দিচ্ছে, এরকম না, এমন অবস্থা বমি করছে, বাচ্চা সেন্সলেস এর মতো হয়ে যাচ্ছে। মানে এই প্রাইজটা না পেলে জীবন থেকে সব শেষ। আজকে উদাহরণস্বরূপ একটা ছেলের কথা বলি আমাদের রাজ্যে, অনুভব রায় বলে আমাদের রাজ্যের ছেলে, আমার স্টুডেন্ট। অসাধারণ সে ছবি আঁকে, অসাধারণ ছবি আঁকতো সে। এখন সে আইআইটি মুম্বাই থেকে পাস আউট হয়ে অ্যাপেল কোম্পানিতে ব্যাঙ্গালোরে পোস্টেড আছে। দুর্ধর্ষ স্টুডেন্ট সে, স্টুডেন্টও মানে দারুণ, এবং এত ভালো ছবি আঁকতো। ও কোনোদিন কিন্তু ন্যাপকোতে প্রাইজ পায়নি, এবং ওর বাবা মা এখন আমাকে বলে তোমার স্টুডেন্ট তো তোমাকে প্রাউড করতে পারেনি, ও তো ন্যাপকোতে প্রাইজ পায়নি। আমি বলছি ন্যাপকোতে প্রাইজ না পেলে কি হবে, ও তো আমার স্টুডেন্ট, ও তো ভালো আঁকে সবাই জানে, এটাই আলটিমেট। তো ওর কারণ হয়েছিল যে ও বয়স আন্দাজে অনেকটা বেশি ভালো আঁকতো, এটা ওর মানে প্রবলেম ছিল, যেটা জুরিরা হয়তো বা পছন্দ করেননি ওই ব্যাপারটা, কিন্তু সে কিন্তু ডিজার্ভিং ছিল। সে ক্লাস 8-এ থাকতে যে ছবি এঁকেছে আমার ঘরে এখনো টাঙানো আছে, সবাই এসে দেখে বলে এটা কি তোমার ছবি, ফটোগ্রাফ? জাস্ট মানে আমি এটাই বলতেছিলাম, আমি মানে জানতাম এই গল্পটা হ্যাঁ, যে ও তোমাকে গিফট করেছিল। গিফট করেছে, হ্যাঁ। তো মানে আমার কাছে এটাই পাওনা, গুরুর কাছে শিষ্যর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি গুরুকে ফেথ করো, বিশ্বাসটা করো, তারপরে তুমি গুরুর উপর আস্থা রাখো, এবং কোনো গুরু চাইবে না যে তার স্টুডেন্টকে ডোমিনেট করার আর কি। আর ওই আরো কিছু শ্রেণীর গার্জিয়ানরা আছে যারা ওই প্রাইজের জন্য, আজকে ধরো না 2-3 বছর আমার কাছে করছে, প্রাইজ পেলো না, আবার ওর কাছে করছে, আবার ওর কাছে করছে, ঘুরছে, ওরা খুব প্রবলেমেটিক, ওরা কিন্তু ভীষণ ভাবে হার্মফুল। নিজের বাচ্চার ক্ষেত্রেও হার্মফুল, নিজের বাচ্চার স্কুল চেঞ্জ করে নিচ্ছে। স্টুডেন্টরা একটা ন্যাপকোর কম্পিটিশনের জন্য 3-4টে স্কুল চেঞ্জ করছে, তুমি ভাবো তার কতটা এডুকেশনে হ্যাম্পার হবে। ঠিক। সেটার কথা ভাবছে না প্যারেন্টসরা, যুদ্ধ একজনের সাথে একজন যুদ্ধ না, আমার বাচ্চাকে স্কুল থেকে বের করানোর জন্য এখান থেকে ট্রান্সফার করে ওইখানে, ওইখান থেকে ট্রান্সফার করে ওইখানে, এরকম ঘুরছে। মানে এতটা এই ধরনের যদি নেগেটিভিটি হয়ে যায়, তাহলে আলটিমেটলি ইন ফিউচার এই খবরগুলো তো আস্তে আস্তে যায় গভর্নমেন্টের কাছে। যেমন পিসিআর এ ছিল কম্পিটিশন, ন্যাশনাল লেভেল বন্ধ হয়ে গেছে, ওয়াটার কনজারভেশন ছিল বন্ধ হয়ে গেছে, চাইল্ড ওয়েলফেয়ার ছিল বন্ধ হয়ে গেছে, এটাও কোনো না কোনোদিন বন্ধ হয়ে যাবে। তো এত ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে আর কি। ঠিক, মানে আমরা যারা গার্জিয়ান রয়েছে, আমরা নিজের অজান্তেই নিজের বাচ্চাদের ক্ষতি করছি, এত ভালো ভালো প্ল্যাটফর্ম গুলো আমরা নষ্ট করে দিচ্ছি। কি ধরনের ছবি, ধরো তুমি কোথাও বসে আছো, তোমার আশেপাশে যা আছে তা দেখে একটা কিছু এঁকে নিলাম, বা এই ধরনের কি আঁকো কখনো? এই ধরনের আঁকার মানে সেই চান্সটা পাই না, কিন্তু যখনই আঁকে তখন হয়তো মানে মন থেকে আঁকাটা বের করে আঁকতে চাই। কোনো সময় মানে সেই চান্সটা পেতে পারি না, কারণ কি যেহেতু ক্লাস 8-এ পড়ি, তো পড়ারও চাপটা সেই মানে আছে, তো মানে সেভাবে প্রতিদিন প্র্যাকটিস করা ড্রয়িং এই মানে সুযোগটা পাই না। কিন্তু মানে প্রতিদিন মানে স্কেচেস টাইপের করা আমি মানে প্রেফার করি, যাতে অ্যাটলিস্ট আমার হাতটা যাতে ভালো বন্ধ থাকে। না হয়ে যায়। মানে তো কোনোদিন যদি আমি এমন মানে চান্স পাই কি কোনোদিন মানে বসে মানে ওই জিনিসটাকে অনুভব করে আঁকা, তো মানে আমি অবশ্যই চান্সটা নেব। এমনকি আমি অনেকবার এমন করিও, কিন্তু এখন সেই ম্যাক্সিমাম করতে পারি না। ঠিক, একটু পড়াশোনার চাপের হ্যাঁ। কারণে একটু কম হয়। ঋদ্ধিতা, কি ধরনের ছবি আঁকতে ভালো লাগে? এখন আমার সব ধরনের ছবি আঁকতেই ভালো লাগে। আমার ছবি আঁকাটাই আমার অনেক ভালো লাগে। মনে হয় যেমন আমি আমার কিছু একটা ফিলিং এক্সপ্রেস করতে পারছি। তো মেইনলি আমার কোনো স্পেসিফিক কিছু নেই, আমার সব ধরনের ছবি আঁকতেই ভালো লাগে। মানে মনের যা অনুভূতি আছে, মনের যা অনুভব আছে, তাই কাগজে তুমি হ্যাঁ, এঁকে ফেলো, সেই তো? হ্যাঁ, আচ্ছা, তুমি তো আবৃত্তিও করো, তো হ্যাঁ। তোমার কাছে খুব ছোট্ট করে দুটো কবিতার লাইন শুনবো কি? হ্যাঁ। তো করো। নমস্কার। কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবুরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয়। ভারতবর্ষ মানে শুধু
মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়, ভারতবর্ষ মানে এক ভালোবাসা। আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কনুখা সাহিব, সাদা দাঁড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কনুখা সাহিবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি, ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে। বদ্র মিয়ার হাতের কণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ি হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ে, সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পরে সোনালি আলো। পদন মাঝে দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, সামনতে কাঁসা খাকির গান, সোরাবালির স্বর আর ঘূর্ণি জলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো ইমামের নির্দেশিকা নেই, এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কুঁজাগরি চাঁদের অকৃপণ আলো পরে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিনার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজারউদ্দিনের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাছটাকে আরো বড় কর, মাছটাকে বড় কর। মাছ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাছ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাছটাকে মাছটাকে আরো বড় করা দরকার, আরো অনেক 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 বড়। নমস্কার। বাহ, খুব সুন্দর। কিন্তু তোমাদের সাথে আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, আর অনেক কিছু জানার ইচ্ছে ছিল, আর কিন্তু সময়ের হাতে আমরা বাঁধা। তোমার কাছে আমি যাব শেষ প্রশ্নে, যে মানে তুমি বাচ্চাদেরকে মানে তাদের নিজস্বতা যেন তারা প্রকাশ করতে পারে, তার জন্য কিভাবে প্রস্তুত করো? আমি সবসময় আমার যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের সবসময় বলি যে তোমরা যেখানেই যাও তোমাদের চারপাশে যা যা দেখো সেটাকে মানে চোখে বন্দি করে নিয়ে আসো এবং সেটার থেকে তুমি ইন্সপিরেশন নিয়ে ছবি আঁকো। কারণ আমিও যখন কম্পোজিশন রেডি করি আমার চারপাশে যা যা ঘটছে যা যা দেখছি সেগুলোকেই আমার ছবিতে আমি নিয়ে আসি। এবং আমরা যেহেতু ম্যাচিওর, আমরা আমাদের ভাবনাটা একটু অন্য ধরনের, যেটা বাচ্চারা সহজে মানে এই মুহূর্তে এই ভাবনাগুলো ওরা হয়তো বা আসবে না, কিন্তু ওদের আমি একটা জিনিস বলি যে দেখার চোখটা একটা মেলায় গেলে সাধারণ মানুষ যেভাবে দেখে, তুমি কিন্তু একজন শিল্পী, তোমার দেখাটা আলাদা। একটা মা একটা বাচ্চাকে আইসক্রিম কিনে দিচ্ছে, এই যে একটা সুন্দর মুহূর্ত, এটাকে তুমি ক্যাপচার করো চোখে এনে তোমার ছবির মধ্যে, কোনো একটা মেলার ছবির মধ্যে সেটাকে আঁকো। তো মানে ভিজুয়ালাইজ করা, দেখা এবং সাথে রেগুলার প্র্যাকটিস করা, অ্যাটলিস্ট স্কেচ করা। আরোহী বলল যে পড়াশোনার চাপ তো থাকেই, পড়াশোনার চাপে আমি মনে করি না যারা পড়াশোনার চাপ দেখিয়ে ছবি আঁকা বন্ধ করে দেয় তারা মানে সাংঘাতিক কিছু একটা ঠিক। এক্সট্রা করে ফেলছে, আমার মনে হয় না।
ছবি আঁকাটা এরকম একটা জিনিস যেটা তোমাকে ওই একটা রিল্যাক্স মুড দেয়। বাচ্চারা যেহেতু মোবাইল প্রিয়, ওরা অনেক সময় মোবাইল দেখে কিন্তু সময় কাটিয়ে দেয়, কিন্তু সেই সময়টায় যদি ওরা ছবি আঁকে এবং যে কোনো কালচারাল কাজ করে, ওদের নিজের একটা গ্রোথ হয় আর কালচারালিও ডেভেলপমেন্ট হয়। এটাই আমি চেষ্টা করি করার। আহ, আসল কথা কি, আমার মনে হয় ইচ্ছা শক্তি, এটাই বোধহয় সব থেকে বড় হ্যাঁ। কথা, তাই তো? ইচ্ছে থাকলে সবকিছুই করা যায়। আর মানে আর তাদের সাথে কথা বলে আবারও কিন্তু আমাদের সামনে যে বিষয়টা উঠে আসলো যে প্রতিভার কোনো বয়স হয় না। ইচ্ছে, পরিশ্রম আর গুরু এবং পরিবারের সহায়তা সবকিছু যদি থাকে, অবশ্যই তুমি তোমার লক্ষ্য অ্যাচিভ করতে পারবে, তাই তো? হ্যাঁ। একদম। তো তোমাদের এই রঙের যাত্রা চলতে থাকুক, সামনে হ্যাঁ। তোমাদের আরো বড় মঞ্চ রয়েছে। তো তোমরা সেখানেও আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করে আসবে, নিজের স্কুলের নাম উজ্জ্বল করে আসবে, হ্যাঁ। সেই শুভেচ্ছাটুকুই রইলো তোমাদের তিনজনের জন্য। তো তোমাদের মানে ন্যাশনাল মিট খুব ভালো হোক, তোমরা সফল হও। আর আজকের মতো আমাদের সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। নমস্কার। নমস্কার।